ইংল্যান্ডের বিপক্ষে একটা ঐতিহাসিক ফিক্সচারে আর্জেন্টিনা খেললো তাদের ন্যাচারাল গেম এবং আর্জেন্টিনা ওই যে শেষ দিকের গোলে আরও একবার ম্যাচটা বের করে নিল এবং পৌঁছে গেল দ্বিতীয়বারের মতো ফাইনালে। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি রবি প্রেজেন্স দ্য গেম প্ল্যানে। আমাদের সঙ্গে আছেন জুলফিকার মাহমুদ মিন্টু, এক্স ফুটবলার, কোচ এবং অ্যানালিস্ট আমাদের। মিন্টু ভাই, আপনাকে ওয়েলকাম করছি গেম প্ল্যানে। আর্জেন্টিনার যে গেম প্ল্যানটা আমরা দেখলাম, স্কালোনির যেই সব ডিসিশন, পুরো সাবস্টিটিউশন থেকে শুরু করে স্টার্টিং 11 সব কিছু মনে হচ্ছে একেবারে নিখুঁত। আপনি কিভাবে একটু বিশ্লেষণ করবেন? অনেস্টলি স্পিকিং, মানে আর্জেন্টিনার যদি ব্যাক টু ব্যাক লাস্ট ম্যাচগুলো আমরা একটু দেখি, তাহলে দেখব যে আসলে পিছিয়ে থেকে কামব্যাক করা এবং ইজিপ্টের সঙ্গে যে ম্যাচটা ছিল আনবিলিভেবল। লাস্ট 20 মিনিটসের একটা মানে সেগমেন্ট জাস্ট কিল দেম। এইখানে একটা জিনিস, অফকোর্স আর্জেন্টিনা কালকে যে ট্যাকটিক্যাল গেম প্ল্যান তাদের ছিল সেটা কিন্তু একেবারে রিভার্স ছিল অ্যাকচুয়ালি ইংল্যান্ডের। মানে আমি বলবো যে এটা থমাস টুকেল, হি ইজ অলসো ওয়ান অফ দ্য বেস্ট কোচ, এবং উনি কালকে যেটা করতে চেয়েছিলেন অ্যাকচুয়ালি যে 1-0 গোলের লিডটাকে প্রোটেক্ট করে রাখা, এবং সেই গেম প্ল্যানটা যে অ্যাকচুয়ালি ওনার ট্যাকটিক্সটা যে বুমেরাং হলো, মানে ব্যাকফায়ার করলো, আসলে সেটা ম্যাচের পরে রেজাল্ট দেখে বোঝা গেল। এবং উনি নিজে স্বীকারও করেছেন আফটার ম্যাচ যে আমার আসলে অল রেসপন্সিবিলিটি অন মাই শোল্ডার্স। কারণ আপনি যখন 1-0 গোলে পিছিয়ে এগিয়ে রয়েছেন, ডেফিনেটলি আপনি এত নিচে যদি আপনি বসে থাকেন সিট ব্যাক, এবং ওখানে এত লো ডিফেন্সিভ ব্যাক, এবং আপনি ইন্ট্রোডিউস করছেন আসলে এক্সট্রা সেন্ট্রাল ব্যাক, 5টা ব্যাক 5-4-1-এর মতো, কখনো কখনো এটা 5-3-2, তো অটোমেটিক্যালি এটা প্রতিপক্ষের জন্য একটা অ্যাডভান্টেজ। প্রতিপক্ষ আপনার সাইকোলজিটা রিড করতে পারে, এবং ডেফিনেটলি আমি লিওনেল স্ক্যালোনির কথা বলবো। উনি যে ধরনের অ্যাকচুয়ালি ডিসাইসিভ কিছু ডিসিশন ওনার, মানে এগুলি আনবিলিভেবল। এবং হয়তো ওনাকে নিয়ে অনেক কথা বলছিল যে কেন উনি মানে প্লেয়ার্স রোটেট করছেন না, অনেক প্লেয়ার রয়েছে কেন তাদেরকে আসলে খেলাচ্ছেন না। হ্যাঁ, এটা প্রত্যেক কোচেরই একটা নিজস্ব পরিকল্পনা থাকে। উনি হয়তো তার উইনিং কম্বিনেশন বা এই সমস্ত প্লেয়ারদেরকে খুব একটা চেঞ্জ করতে চাননি, কিন্তু কালকে ঠিকই করেছেন তিনি, এবং করেছেন, এবং হুলিয়ান আলভারেজকে স্টার্টিং 11-এ দিয়েছেন, এবং সেখানে ডিপলকেও তিনি রাখেননি স্টার্টিং 11-এ। তো আলটিমেটলি যেটা হয়েছে, ওনার এক একটা সাবস্টিটিউশন, এবং পাশাপাশি আমি যদি দেখি ইংল্যান্ডের সাবস্টিটিউশনগুলো, এবং ইংল্যান্ড কিন্তু টোটালি অ্যাকচুয়ালি যে ওই মেক্সিকোর সঙ্গে ম্যাচে যেভাবে আসলে 3-2 গোলের লিডটাকে ধরে রেখেছিল, যে অলমোস্ট 45 মিনিটের মতো বলবো আমি, 54 মিনিটে রেড কার্ড কনসিড হওয়ার পরে এডিশনাল টাইমে যদি ধরি, সেটাকে উনি ক্যারি আউট করে যেতে পেরেছিলেন অ্যাকচুয়ালি। কিন্তু আর্জেন্টিনার সঙ্গে এটা আসলে মানে ডিফিকাল্ট ছিল, এবং এটা হয়ওনি। এখানে আমি যদি বলবো যে গেম প্ল্যান অনুযায়ী লো ব্লক করার পরে অ্যাকচুয়ালি আপনি সেন্ট্রাল এরিয়াতে অনেক বেশি স্পেস আপনি দিয়েছেন আর্জেন্টিনাকে। এবং ইজিপ্টের সঙ্গে ম্যাচে লিওনেল মেসি কী করেছিল অ্যাকচুয়ালি, উনি কিন্তু সেন্ট্রাল এরিয়া থেকে রাইট ওয়াইড এরিয়াতে চলে গিয়েছেন, এবং ফ্রিকোয়েন্টলি কিন্তু উনি ইনসুইঙ্গার ডেলিভার করছিলেন ওখানে একের পর এক, এবং সেখান থেকে কিন্তু মানে রোমেরোর হেডে ফার্স্ট গোলটা। তাহলে কালকের ম্যাচও কিন্তু সেম জিনিস উনি করছিলেন একেবারে। এবং যেহেতু আপনি 5 ব্যাক নিয়ে গিয়েছেন ইংল্যান্ড, তাহলে ল্যাটারাল কাভারেজটা আপনার প্রোভাইড করা উচিত ছিল, কিন্তু সেটাও প্রপারলি হয়নি। তো এখানে আমার কাছে মনে হয়েছে অনেস্টলি যে ট্যাকটিক্সের কারণেই কালকে ম্যাচটা হেরেছে অ্যাকচুয়ালি ইংল্যান্ড, এবং ট্যাকটিক্সের কারণেই অ্যাকচুয়ালি ম্যাচটা বের করে নিয়ে গেছে আর্জেন্টিনা। কিন্তু হয়তো আরও আলোচনা করবো আপনার সঙ্গে নিশ্চয়ই। মানে আমরা এই বল পজেশন, এক্সজি, মানে যতগুলো স্ট্যাটস আছে সবগুলোতে তো দেখছি আমরা আর্জেন্টিনাই ডমিনেট করছে। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে 55 মিনিটে গর্ডন যখন গোল দিলেন, এরপর থেকে মানে যতদূর খেলা শেষ হয়েছে 88% পজিশন আর্জেন্টিনা। মানে আমরা কি একটু বেশি তোখেলকে দুষছি, নাকি আর্জেন্টিনার কাছ থেকে একটু ক্রেডিটটা আমরা নিয়ে নিচ্ছি? মানে আর্জেন্টিনাও তো বেশ ভালোই মনে হচ্ছে যে নিজেদের গেমটা ম্যানেজ করেছে সেকেন্ড হাফে। এটা হচ্ছে যে আর্জেন্টিনা তখন আসলে আর্জেন্সি, আপনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, আপনি এটা ডিফেন্ড করতে চাচ্ছেন সেমিফাইনাল ম্যাচ ইংল্যান্ডের সঙ্গে। ইংল্যান্ডের অ্যাপ্রোচিং কী হয়েছিল তখন? নেগেটিভ অ্যাপ্রোচিং, পিছনে লো ব্লক করা, কাউন্টার অ্যাটাকে যাওয়া। তো আপনি যখন লো ব্লক করবেন, আমি স্পেনের একটু রেফারেন্স দিতে চাচ্ছি। স্পেন যেভাবে করেছে, তারা অ্যাকচুয়ালি লিড নেওয়ার পরে কি করেছে, তারা বল পজিশনটাকে মনোপোলাইজ করেছে, একচ্ছত্র করেছে, যে if you have the ball you are safe, because if you are better than the opposition team with ball, মানে in possession, then you have chances, 80% chances to win the match. If you don't have the ball you cannot score, এবং এটা হলো ডিফিকাল্টিস। তাহলে ইংল্যান্ডের কি হয়েছে, তাদের মাইন্ডসেটটা ছিল ওই রকম, এটাকে ডিফেন্ড করে নিয়ে যাব আমরা, কিন্তু বাট এটা হয়নি অ্যাকচুয়ালি।
আর্জেন্টিনা কি করেছে তখন, বিকজ তখন আর্জেন্টিনা টোটাল তার ট্যাকটিক্যাল স্টাইল অফ প্লে এবং ফরমেশন চেঞ্জ করেছে, এবং আর্জেন্টিনা কিন্তু 3 ব্যাকে সুইচ করেছে। আপনি দেখেন মন্ট্রিয়ালকে নামিয়েছে, ওটামেন্ডিকে নামিয়েছে, ক্রিশ্চিয়ান রোমেরোকে রেখেছে, এবং তাদের দুইটা ব্যাক কিন্তু প্রথমে ইয়েলো কার্ড কনসিড করেছে, সেন্টার ব্যাক ইয়েলো কার্ড খাওয়া, এই জন্যই হুইচ ওয়াজ ভেরি রিস্কি। না, এটা তো একটা অপশন অবশ্যই চিন্তা করতে হবে আপনাকে। আমি যদি একটা ইয়েলো কার্ড কনসিড করি ডেফিনেটলি 10 জন হয়ে যাব। অ্যাট দ্য সেম টাইম ইংল্যান্ড করেছে 5 ব্যাকস আর আর্জেন্টিনা করেছে রিভার্স 3 ব্যাকস, মানে 3-5-2। নিকো গঞ্জালেস ওয়াইড এরিয়াতে, লিওনেল মেসি রাইট ওয়াইড এরিয়াতে, সেন্ট্রালি হচ্ছে মানে ডিপল, ম্যাকালিস্টার, এনজো ফার্নান্দেস, তার উপরে হচ্ছে হুলিয়ান আলভারেজ আর হচ্ছে লটারো মার্টিনেজ। তার মানে সে অ্যাটাকিং থার্ডে সেন্ট্রাল এরিয়াতে বেশি প্লেয়ার রাখার চেষ্টা করেছে, রিভার্স। তাহলে অটোমেটিক্যালি বল পজিশন এখন আর্জেন্টিনার কাছে, এবং ইংল্যান্ড চেষ্টাও করেছে হয়তো যে বল পজিশনটা রিটেইন করার আফটার গেইনিং, বাট আর্জেন্টিনার প্রেসিংয়ের কারণে সামটাইমস এটা সম্ভব হয়নি। তো যেটা হচ্ছে যে আর্জেন্টিনা ডেফিনেটলি, যেহেতু আমরা সবাই জানি, এটা আলোচনা বিভিন্ন সময় হয়েছে, সেন্ট্রাল এক্সিসের উপরে বেশি ফোকাস করে, সেন্ট্রালি অ্যাটাক করার চেষ্টা করে, কিন্তু কখনো কখনো অ্যাকচুয়ালি যেহেতু দে ডোন্ট হ্যাভ দ্যাট টাইপ অফ কোয়ালিটি উইঙ্গার লাইক অ্যানহেল ডি মারিয়া, তাহলে এখন তো আমাকে ডেফিনেটলি এই লো ব্লকের এগেনস্টে ক্রস জেনারেট করতে হবে, ক্রস ইনিশিয়েট করতে হবে ফ্ল্যাঙ্ক এরিয়া থেকে, এবং এক্স্যাক্টলি সেম থিং ওয়াজ হ্যাপেন্ড। এক লিওনেল মেসি রাইট ওয়াইড এরিয়া থেকে, আবার লেফট ওয়াইড এরিয়া থেকে চেষ্টা করেছিল নিকো গঞ্জালেস। তাহলে আমি বলবো যে লিওনেল মেসি সে যেই রাইট ফুটে যে ক্রসটা করেছে, আমি সেকেন্ড গোলটার কথা বলতেছি, এবং যখন শর্ট কর্নার হচ্ছিল সেখানে ইংল্যান্ডের ব্যাকলাইন, আপনি যখন শর্ট কর্নারটা হচ্ছে ব্যাকলাইন কি করে অ্যাকচুয়ালি, এটা হচ্ছে সিম্পল প্রিন্সিপাল, ব্যাকলাইন স্টেপ আপ পুশ করবে, যখন বল হোল্ডারের কাছে আবার বলটা চলে আসবে দে উইল স্টে অফ, কিন্তু তারা একদম নিচেই রয়েছে, এবং এইখানে যে জোন 14 এই এরিয়াটাতে টোটাল আনমার্কড হচ্ছে আপনার এনজো ফার্নান্দেস, এবং এই কর্নারটাও কিভাবে হয়েছিল এনজো ফার্নান্দেজের এই জোন থেকে কিন্তু একটা স্ট্রাইক, সেটা কোনোভাবে অ্যাকচুয়ালি পিকফোর্ড মানে ফিঙ্গারপ্রিন্ট প্যারি করে বের করে দিয়েছিল, কর্নার হয়েছে। তাহলে বারবার এখানে আসলে এনজো ফার্নান্দেজ ফ্রি ছিল, তাহলে এটাই হচ্ছে যে তাদের যে ব্লক করার সঙ্গে সঙ্গে যে ব্লকটা কিভাবে করবে এবং কোন কোন জোনগুলা ইম্পর্টেন্ট প্রিন্সিপাল এবং প্রায়োরিটি অনুযায়ী সেখানে কিভাবে আসলে এই জোনটাকে কভার করবো, অ্যাজ লাইক অ্যাজ আপনি ম্যানটাকেও কভার করবো, তাহলে এটাই ছিল আসলে ডেফিসিয়েন্সি ইংল্যান্ডের পয়েন্ট অফ ভিউ থেকে। আমরা একটু সরাসরি যুক্তরাষ্ট্র থেকে যারা আমাদের সহকর্মী পুরো ম্যাচটা দেখেছেন, ম্যাচটা কভার করেছেন একেবারে আগে থেকে পরে, রিফাত মাসুদকে যুক্ত করতে চাই। রিফাত মাসুদ, কি আবহ আসলে? আর্জেন্টাইন সমর্থকদের মাঝে অবশ্যই আনন্দের একটা উচ্ছ্বাস থাকার কথা। Ahí vas a entrar a entrevistas. Ajá. Sí, ¿a quién vas a entrevistar? Interesting. ¿A entrevistas a nosotros? English. Are you going to be doing an interview for us? Do you want to give an interview? Yeah. Okay. Okay, bring it on. Come on. Hello. Spanish, Hello. English. Both. English is better. Very English. Hi, hello, I'm Karina. We're here. We came all the way from Dallas, Texas. But we just cheer to our team. We love our team. Let's go, Messi, to the final. Yes. How good was Lionel Messi today? Oh my gosh. He was amazing. We love him so much. He is the best in the world. The best in the world. The GOAT. The goal. The GOAT. Yeah, the goal. The greatest of all time. The whole time. So it will be the last Mundial, the last award for him. So it will be amazing. So we can wait for he to put that big trophy on his hand. So That's yeah, great. yeah. So Good luck. Good luck Thank to you. you and your team. Bye. অনেক ধন্যবাদ রিফাত মাসুদ, একটা দারুণ মুহূর্ত আমরা উপহার পেলাম তার কাছ থেকে, খুবই আকস্মিক এবং আশঙ্কা করা যায় না মানে এমন কিছু হবে। লিওনেল মেসি সম্পর্কে একটু বলি, মানে লিওনেল মেসি যা করলেন পুরো বিশ্বকাপ জুড়ে এবং সেমিফাইনাল এসে ইংল্যান্ডের বিপক্ষে, এটা তার প্রথম ম্যাচ ছিল, মানে ওদিকে 1986-এ মারাদোনার 2 গোল, এদিকে লিওনেল মেসির 2 অ্যাসিস্ট, মানে কম্প্যারিজন টানতে চাচ্ছি না, কিন্তু লিওনেল মেসি এই বয়সে এসে যা দেখাচ্ছেন মাঠের মধ্যে, এটা কি কেউ আশা করেছিল? না, আনবিলিভেবল। এটা আশা করা আসলে ডেফিনেটলি, আমি একটা কথা বলি সবসময় যে লিওনেল মেসি এমন প্লেয়ার, ওনাকে আসলে নিউট্রালাইজ করা কোনো ইন্ডিভিজুয়াল প্লেয়ার বা কোনো টিমের পক্ষে সম্ভব না। উনি নিজে নিজের সমাধান বের করেন অ্যাকচুয়ালি, এবং ফুটবলটা এত ভালো বোঝেন, মানে আনবিলিভেবল। যেটা পেপ গার্দিওলা বলেছিল অ্যাকচুয়ালি, যে সুপারস্টার টপ ক্লাস প্লেয়ার তারা হচ্ছে নিজেরা খেলাটাকে রিকগনাইজ করতে পারে, প্রবলেমটাকে রিকগনাইজ করতে পারে এবং ইনস্ট্যান্ট সেটার সলিউশন বের করতে পারে।
তো এত কোয়ালিটি আপনি একবার দেখেছেন নিশ্চয়ই ম্যাচে, খেলা যখন শুরু হয়েছিল জি। 3 জন মিলে অ্যাকচুয়ালি তাকে ট্যাকেল করার চেষ্টা করেছিল। হ্যারি foul কেইন পেয়েছে। ছিল সবার আগে। আপনি চিন্তা করেন ওইখানে এর মধ্যে থেকেও কিন্তু বের হয়ে গিয়েছেন। সো এই ধরনের প্লেয়ারকে আসলে আপনি নিউট্রালাইজ করতে পারবেন না। এবং আপনি দেখেন তার ফেভারিট ফুট কিন্তু লেফট ফুট, এবং গোলটা যেটা করিয়েছেন মানে লটারো মার্টিনেজের রাইট ফুটেড, মানে ওয়েল টাইমড ডেলিভারি, এবং এটা ফিনিশিংটাও ছিল চমৎকার। ইংল্যান্ডের এরকম হাইটেড সেন্ট্রাল ব্যাকদের উপরে উঠে হেড করা, ইটস নট সো জোক। তো একটা জিনিস হচ্ছে যে মানে আনবিলিভেবল, এগুলি হচ্ছে যে আসলে আমি বলবো কোনো কোনো ক্ষেত্রে যে এগুলি গড গিফটেড, অনেস্টলি স্পিকিং গড গিফটেড, না হলে এইভাবে আসলে সম্ভব না। এবং এই বয়সে এখনও যেরকম মানে এক্সিকিউশনের ক্ষেত্রে আপনি যে ক্রসগুলো দেখেন, যে ইনসুইঙ্গার যে ডেলিভারিগুলো করছিল, মানে এত ডেঞ্জারাস ক্রসেস টুয়ার্ডস দ্য গোল, এবং সেটা কিছু কিছু সময় দেখা গিয়েছিল যে গোলকিপার পিকফোর্ডের জন্য ডিফিকাল্টি, সে কি বের হবে কি বের হবে না, ইটস ভেরি ডিফিকাল্ট ফর হিম। এবং ওই ক্রসগুলো থেকে আপনি দেখেন মানে নিকো গঞ্জালেস, ওইখানে হুলিয়ান আলভারেজ, ম্যাকালিস্টারের একটা হেড তো যেটা ডিপলের ক্রস থেকে অ্যাকচুয়ালি পোস্টে লেগে ফেরত এসেছে, তখন অ্যাকচুয়ালি মনে হচ্ছিল যে সময়ের ব্যাপার মাত্র যে গোলটা বের হবে। এবং এটা সম্পূর্ণরূপে হচ্ছে যে আর্জেন্টিনার গেম প্ল্যান এবং তাদের ট্যাকটিক্যাল চেঞ্জেসের কারণে অ্যাকচুয়ালি এটা সম্ভব হয়েছে। এবং লিওনেল মেসির কথা আসলে ওইভাবে আর বলে শেষ করা যাবে না, আনবিলিভেবল। এবং আমার ধারণা যে এবারও মানে গোল্ডেন বল তো তিনি পাবেনই, এবং হয়তো গোল্ডেন বুটের জন্য এখন যেহেতু এমবাপ্পের সঙ্গে সমান সমান একটা করে ম্যাচ বাকি রয়েছে, এটাও পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং ব্যালন ডিওর অবশ্যই। মেসিকে মিক্সড জোনে পাওয়া গেছে, মানে সাক্ষাৎকার তিনি দিয়েছেন, এমন একটা ম্যাচের পরে দেবেন না। তিনি অনেক কিছু বলছেন, মানে লেট ইট হার্ট হু এভার ইট হার্টস বাট লেট দেম সে হোয়াট এভার দে ওয়ান্ট, নোবডি গেভ দিস টিম এনিথিং ফর ফ্রি, মানে যেসব কথাবার্তা চলে আর কি, অনেক ধরনের কন্ট্রোভার্সি, যে ফিফা অনেক সাহায্য করেছে, ইজিয়ার ইকুয়েশন ব্র্যাকেট, তো লিওনেল মেসি এসব তোয়াক্কা করেন না। এবং সময়ে সময়ে আমরা দেখেছি লিওনেল মেসি বা আর্জেন্টিনা একেবারে ওই উরুগুয়ে তো আসতে পারেন, এটা তো লিওনেল মেসি বা আর্জেন্টিনার দোষ না, মানে ব্র্যাকেট থেকেই তো যাচিতভাবেই তারা এসছে। আপনার কি মনে হয় যে একটু ইজিয়ার অপোনেন্টস পেয়েছেন আর্জেন্টিনা? একটা জিনিস হচ্ছে যে এগুলি তো আগেই অ্যাকচুয়ালি ফিকচারগুলো হয়ে গিয়েছে, এবং এখান থেকে কে আসবে না এটা তো কেউ বলতে পারে না, এটা তো মাঠের পারফরমেন্স দিয়ে আসবে। এবং অনেক কন্ট্রোভার্সি রয়েছে, কিন্তু কথা হচ্ছে যে উনি যে গোলগুলো করেছেন, এই গোল তো আর অন্য কেউ দিয়ে দেয়নি। কালকে যে গোল করিয়েছেন এটা তো অন্য কেউ করিয়েছে নাকি, উনি নিজেই করেছেন অ্যাকচুয়ালি। তো এটা তো এই যে ওয়েল টাইম ডেলিভারিটা বললাম, এটা তো তার ইন্ডিভিজুয়াল কোয়ালিটি। সো অ্যাকচুয়ালি উনি টপ ক্লাস প্লেয়ার, এবং এত অনেস্ট অ্যান্ড হাম্বেল, মানে ডাউন টু দ্য আর্থ বলি আমরা, আনবিলিভেবল অ্যাকচুয়ালি। সো আপনি দেখেন খেলার পরে সেলিব্রেশনটাও দেখেন কিভাবে সেলিব্রেশন করছে এই বয়সে, সবার সঙ্গে সবার সঙ্গে। এবং সে যে দলের জন্য যে কি রেসপেক্টেড একটা প্লেয়ার, আপনি দেখেন তাকে এনজো ফার্নান্দেজ কাঁধে নিয়ে ঘুরতেছে, আপনি চিন্তা করতে পারেন কি পরিমাণ রেসপেক্ট। তো আনবিলিভেবল প্লেয়ার অ্যাকচুয়ালি। আমরা হয়তো তাকে মিস করব, কারণ খেলা তো টুডে অর টুমরো ছাড়তেই হবে অফকোর্স। তবে সারা পৃথিবীব্যাপী যে মানে ফুটবল যারা দেখেন, ফুটবলকে যারা ভালোবাসেন, তাদেরকে যে অ্যাকচুয়ালি যে আনন্দটা গত 20 বছর দিয়ে গিয়েছেন, মানে আনবিলিভেবল। এবং আমি জানি না যে ভবিষ্যতে আর আসলে এই ধরনের প্লেয়ার কবে পাওয়া যাবে, তো একটা সময় বলবে হয়তো। থমাস টুখেল পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সে অনেক ধরনের প্রশ্ন তাকে হ্যান্ডেল করতে হয়েছে। তিনি এমনটা বলছিলেন পুরো বিশ্বকাপ জুড়েই যে একটা আইডেন্টিটি দাঁড় করাতে চান ইংল্যান্ডকে নিয়ে। তারপরে ওই আইডেন্টিটি নিয়ে প্রশ্ন করা হলে তিনি আর বলতে পারেন নাই, কারণ তিনি খুব বেশি মর্মাহত ছিলেন। ড্রেসিং রুমে কি বলবেন, মানে শিষ্যদের কিছু জানেন না। এই ইংল্যান্ড টিমের মানে আইডেন্টিটিটা কি আমরা আসলেই দেখলাম মানে এই বিশ্বকাপের এই ম্যাচে? একটা জিনিস হচ্ছে যে আমি জানি না এখানে বলা ঠিক হবে কিনা, ইংল্যান্ড ডিএনএ, ডিঅক্সিরাইবিক নিউক্লিক অ্যাসিড বলে ডিএনএ, যেমন আমাদের ডিএনএ আছে, ইংল্যান্ড ফুটবলের ডিএনএ, সেটা কিন্তু অ্যাকচুয়ালি ফুটবল অ্যাসোসিয়েশন অফ ইংল্যান্ড বেশ আগে, আরও অ্যাটলিস্ট 8-10 বছর আগে ওইটার একটা তারা প্ল্যান করেছিল যে ইংল্যান্ড কীভাবে প্লেয়ার ডেভেলপমেন্ট পাথ হইতে যায় এবং তাদের খেলা এবং এগুলি সব কিছু মিলিয়ে। এবং তারা একটা সময় কিন্তু থমাস টুকেলকে আনেন সাউথগেটের পরে। এবং আইডেন্টিটির কথা যেটা বলা হচ্ছে, এখানে অনেক কথা আসবে এখন। স্বাভাবিক, যখন আপনি রেজাল্ট ভালো হবে তখন আপনি পৃথিবীর সেরা কোচ হন, আপনাকে নিয়ে কিন্তু সমালোচনা করবেই, কিন্তু তার মানে এই না যে আপনি ভালো কোচ না, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে রেজাল্ট সেটা দিয়েই সবাইকে বিচার করা হয়। এখানে সবাই তো আর চ্যাম্পিয়ন হবে না, একজন চ্যাম্পিয়ন হবে, অন্য যারা চ্যাম্পিয়ন হবে না তারা কিন্তু আসলে সমালোচনার মুখে পড়বে। এবং মিস্টার টুখেল উনিও এর বাইরে না, তবে অফকোর্স অনেক রেসপেক্টেড একজন কোচ, এবং
মানে আমরা যদি দেখি ওনার হয়তো কিছুটা মিস্টেক্স বলবো না আমি, এটা ওনার ডিসিশন অ্যাকচুয়ালি। আপনি একটা সময় হয়তো ইংল্যান্ড এরকম ডিফেন্সিভ মেন্টালিটিতে না গিয়ে আপনার বুকায়ো সাকার মতো উইঙ্গার রয়েছে কিংবা রাশফোর্ড, আপনি কেন তাদেরকে হয়তো ইউজ করলেন না ওই সময়টাতে? কারণ আপনি যদি বল পজিশনটা নিজের কাছে রাখতে পারতেন তাহলে ডেফিনেটলি আপনার জন্য সেটা একটা বিশাল অ্যাডভান্টেজ হতো। কারণ প্রতিপক্ষের হাতে আপনি কিন্তু অস্ত্রটা তুলে দিচ্ছেন বারবার বলের পজিশন আর্জেন্টিনার কাছে, এবং আর্জেন্টিনা মানে ক্রস ইনিশিয়েট করছে ওয়াইড এরিয়া থেকে এবং বল পজিশনটাকে রিসাইকেল করছে উইদাউট এনি প্রেশার। তাহলে এটা একটা ছিল। তো এখন যখন রেজাল্টটা আলটিমেটলি খারাপ হবে, আপনাকে এই সমালোচনাগুলোর ভিতর দিয়ে যেতে হবে। এবং আপনি দেখেন দিদিয়ে দেশামস, তাকে নিয়েও এখন অনেক কথা উঠছে, অথচ কিন্তু উনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। ইয়েস, এবং ব্যাক টু ব্যাক এটা নিয়ে যদি তিনি ফাইনালে যেতে পারতেন তাহলে তিনবার, কল্পনা করা যায় না এগুলি। তো আমি বলবো যে এটা হচ্ছে যে কোচদের লাইফ, এটা হচ্ছে যে একটা থ্যাঙ্কসলেস জব। দিনের শেষে কেউ কোচের সঙ্গে থাকে না, হি ইজ অ্যালোন, হি উইল বি অ্যালোন। এবং এটা হচ্ছে আমাদের মানে যারা কোচ প্রফেশনাল তাদের লাইফ। দারুণ মিন্টু ভাই। যে ফিনালিসিমাটা দর্শকরা দেখতে চেয়েছিল, মানে লামিন ইয়ামাল আর মেসির যেই মুখোমুখি লড়াইটা, সেই লড়াইটা তো হচ্ছিল না। ইউরো চ্যাম্পিয়ন, লাতিন আমেরিকা চ্যাম্পিয়ন, সেটা আমরা অবশেষে পেলাম, এবং সেটা নান আদার দেন বিশ্বকাপের ফাইনালে লিওনেল মেসি স্পেনের বিপক্ষে খেলবেন। এই ম্যাচটার এক্সাইটমেন্ট আপনাকে মানে কতটুকু এক্সাইট করে আপনাকে? আপনি যেটা বললেন অ্যাকচুয়ালি লামিন ইয়ামাল এবং মেসি, তাদের একটা ছবিও কিন্তু মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা সব জায়গায় কিন্তু দেখা যাচ্ছে। এবং লামিন ইয়ামাল তার রোল মডেল বা আইডল যাই বলি আমরা। সো এটা একটা প্লেয়ারের জন্য আসলে একটা অন্যরকম ব্যাপার, মানে লামিন ইয়ামালের পয়েন্ট অফ ভিউ থেকে, যিনি কিনা আপনার মডেল বা আপনি যাকে অনুকরণ করেন এবং ঠিক আপনার একদম বাচ্চা বয়সে আপনার সঙ্গে একটা ছবি, সেই ছবিটার ইমোশন এবং তার যে ফিলিংসগুলো, অফকোর্স এই ম্যাচে মানে আপনি হয়তো যদি অন দ্য পিচে, আমরা জানি না এটা কীরকম হবে, বাট একমাত্র সেটা শুধু লামিন ইয়ামালই বলতে পারবে অ্যাকচুয়ালি তার ফিলিংসটা কেমন হবে। তো এগুলি আনবিলিভেবল, এবং আলটিমেটলি ওয়ার্ল্ড কাপের ফাইনালে সেটা হচ্ছে। তো মানে অফকোর্স আর্জেন্টাইন ফ্যান এবং লিওনেল মেসি, ওনার জীবনে তার কিছু পাওয়ার নাই অ্যাকচুয়ালি, কিচ্ছু পাওয়ার নেই, সব কিছু অলরেডি পাওয়া হয়ে গিয়েছে। হয়তো সেই বিশ্বকাপ, এবং এই বিশ্বকাপটা পেলে হয়তো এটা না পেলেও কিছু হবে না, ইয়েস, কিচ্ছু হবে না। কিন্তু অফকোর্স হয়তো স্পেন যেটা করতে চাইবে, লামিন ইয়ামালও যেটা করতে চাইবে, যে তার আইডলের সঙ্গে কম্পিট করছে এবং সে চাইবে তার বেস্ট পারফরমেন্স মাঠে শো করা। কারণ আপনি যখন একসঙ্গে খেলবেন এবং দুটা কাউন্টার পার্ট হয়ে, অফকোর্স এটার অন্যরকম ফিলিংস এবং ইমোশন। এবং আমার ধারণা যে এটা একটা এক্সিলেন্ট ম্যাচ হবে, এবং এই ম্যাচে কে জিতবে এটা কেউ বলতে পারে না, এটা প্রেডিক্ট করা খুব মুশকিল। ফুটবল আনপ্রেডিক্টেবল এনভায়রনমেন্টের খেলা। তবে অফকোর্স এটা একটা ট্যাকটিক্যাল ব্যাটল হবে, কারণ দুটো টিমই কিন্তু আসলে আমরা যদি দেখি যে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স এবং স্কিল দুটি দলের মধ্যে রয়েছে। সো এটার আলাদা একটা মাত্রা যোগ করবে লামিন ইয়ামাল এবং মেসি একে অপরের সঙ্গে খেলা, স্পেশালি নট ফর মেসি বাট ফর লামিন ইয়ামাল। আপনার প্রেডিকশন আপনি দিতে যাচ্ছেন না, তাও মানে যদি একজন বিশ্ব চ্যাম্পিয়ন মানে সম্ভাব্য স্পেন বা আর্জেন্টিনা, একটু আগে আগে প্রেডিকশনটা নিয়ে এটা আপনার কাছ থেকে। একটা জিনিস হচ্ছে যে স্পেনের পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখি, স্পেন হচ্ছে পজিশন বেসড ফুটবল খেলে, এবং স্পেন অলওয়েজ মিডফিল্ডের কন্ট্রোলটা নেয় এবং তাদের বল পজিশনটা রিটেইন করা, আমরা রিসাইকেলও বলি এটাকে, এবং সেটাকে অলওয়েজ তারা মনোপোলাইজ করার চেষ্টা করে, একচ্ছত্র করে, প্রতিপক্ষের হাতে আসলে বলটা দিতে চায় না। এবং তাদের যে অ্যাডভান্টেজটা সেটা হচ্ছে যে বল হারানোর সঙ্গে সঙ্গে রিকভারি টাইমটা তাদের অনেক কম, 6, 7, 8 সেকেন্ডসের মধ্যে রিকভার করার চেষ্টা করে। আর্জেন্টিনার কিন্তু একটু বেশি রিকভারি টাইম। তো এইখানে একটা জিনিস হচ্ছে যে বরাবরের মতো সবসময় আমি যেটা বলি যে লিওনেল মেসি যখন মাঠে থাকে আসলে সেই দলের সঙ্গে আপনাকে 90 মিনিটের খেলা ডিফিকাল্টিস ফেস করতেই হবে। এবং আর্জেন্টিনা এখন যে মুডে আছে অ্যাকচুয়ালি, আমি বলবো যে গুড মুড। আপনি ব্যাক টু ব্যাক প্রত্যেকটা ম্যাচে পিছন থেকে এসে কিন্তু ম্যাচটা উইন করছেন। এই যে আপনার ম্যাচ উইনিংয়ের যে আর্জেন্সি এবং এই যে একটা রিদম আপনার এখন, এটা মানে একটা দলের জন্য একটা বড় অ্যাসেট। তবে স্পেন দে আর অলসো ভেরি গুড সাইড, ইউরো চ্যাম্পিয়ন এবং ওয়ার্ল্ড কাপ যদি চ্যাম্পিয়ন হতে পারে 2010-এর পরে আরেকবার। তবে আমার ধারণা এটা ওপেন একটা ম্যাচ হবে, ওপেন ম্যাচ হবে। এবং এখানে যে দলই ছোট ছোট মিস্টেক করবে ইট উইল বি ভেরি কস্টলি ফর দেম, এখান থেকে আপনি আর বের হতে পারবেন না। কিন্তু ভাই বিশ্বকাপের সব ম্যাচ তো টি স্পোর্টসে সরাসরি আমরা দেখছি, কিন্তু
টিভি পর্দার সামনে বসার সুযোগ না হলে রবি মাই রবি অ্যাপ মাত্র 18 টাকায় বিশ্বকাপ দেখার সুযোগ করে দিয়েছে। 3 দিন বা 7 দিনের প্যাক কিনেও সেটা সম্ভব। অসংখ্য ধন্যবাদ জানিয়ে আপনাকে এখানেই শেষ করছি আমাদের রবি প্রেজেন্স গেম প্ল্যান। শুনছিলেন আপনারা স্পেন এবং আর্জেন্টিনা ম্যাচ কেমন হতে পারে বা লিওনেল মেসি ফুটবলে কত অবদান রেখেছেন। হয়তো এই বিশ্বকাপ ফাইনালটার ভেতর দিয়েই তার বিশ্বকাপ যাত্রা বা ইন্টারন্যাশনাল ক্যারিয়ারটার শেষ হতে যাচ্ছে। দেখা যাক লিওনেল মেসি তার ওই জার্সির ওপরে মানে 3টা তারকার জায়গায় আরও একটা তারকা যোগ করতে পারেন কিনা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.